হ্যালো স্টুডেন্টস, চলো আমি আবার চলে এসেছি। আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম এইচসি ভার্মার প্রবলেম সিরিজ চলছে, সেখানে ওয়েভ মোশন এন্ড ওয়েভ অন এ স্ট্রিং করছি। আমরা ফার্স্ট পার্টে 4টে প্রবলেম করেছি, দুর্দান্ত সব প্রবলেম গুলো করেছি। এবার আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি। সেকেন্ড পার্টে আমরা যে প্রবলেমটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে 33 নাম্বার প্রবলেম। দেখো তোমাদের চোখের সামনে 33 নাম্বার প্রবলেম। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমি একবার একটু গো থ্রু করে নি। কি বলেছে? বলেছে two waves each having a frequency of 100 Hz and a wavelength of 2 centimeter। আচ্ছা, আমরা এখন যে প্রবলেমগুলো করব না, সেই প্রবলেমগুলোতে ইউনিটস এর একটু ধ্যান রাখতে হবে, কারণ কেউ সেন্টিমিটারে দিয়ে দেবে, কেউ মিটারে দিয়ে দেবে, তো সেগুলোকে কনভার্ট করে আমাকে একই ইউনিটে আনতে হবে, তাহলে আমাদের আনসারটা মিলবে। আচ্ছা, বেসিক কিছু ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। v ইকুয়াল টু এফ ল্যামডা, এই ধরনের বেসিক ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই প্রবলেমটা যদি আমি সলভ করতে যাই, কি বলেছে দেখো, two waves each having a frequency 100 Hz and a wavelength of 2 centimeter are traveling in same direction. Okay, what is the phase difference between the waves if the second wave was produced 0.015 seconds later than the first one at the same place? আচ্ছা, দেখো যে কোনো প্রবলেম সলভ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ডায়াগ্রামটা ড্র করো। সেই ডায়াগ্রামটা ড্র করলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে জিনিসপত্রগুলো মুভ করছে। সবার আগে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ দেওয়া আছে। দেখো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ দেওয়া আছে। v equal to f lambda, v মানে ভেলোসিটি, f into lambda। এবার এখান থেকে v equal to দেখো 100 into lambda 2 সেন্টিমিটার বলে দিয়েছে। তার মানে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে 2 মিটার পার সেকেন্ড। আরে ভাই, এই ল্যামডাটা 2 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমার ভিটা প্রথমে বেরিয়ে গেল। ওকে, এবার আমি চলে আসছি ফার্স্ট পার্টে। if the second wave 0.1 seconds later than the first one, মানে দেখো এইখানে আমার একটা সোর্স আছে S1, এইখানে আর একটা সোর্স আছে S2, কারেক্ট? এবং দুটো খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। তোমাদের দেখানোর জন্য আমি এতটা দূরে করেছি। এবার এ একটা সাউন্ড প্রডিউস করছে, এ একটা সাউন্ড প্রডিউস করছে, কিন্তু সেম টাইমে করছে না প্রথম পার্টে। এবার এখান থেকে যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে সে একটা সার্টেন ডিসটেন্স গিয়ে এখানে মিট করেছে, এখান থেকে আরেকটা সাউন্ড প্রডিউস হচ্ছে, সেও এই সার্টেন ডিসটেন্স গিয়ে এখানে মিট করবে। এবার এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো S1 যে সাউন্ডটা প্রডিউস হয়েছে, ধরো t equal to 0 সেকেন্ড সে S1 সাউন্ডটা প্রডিউস হয়েছে, ঠিক? t equal to 0.15 সেকেন্ড সে সেকেন্ড ওয়েভটা প্রডিউসড হয়েছে। এবার আমি ধরলাম এই যে সাউন্ড ওয়েভ, যে ফার্স্ট সাউন্ডটা যে প্রডিউসড হয়েছে, ইফ ওয়েভস নট সাউন্ড, ইফ ওয়েভ, এইখানে ধরো এইরকম একটা ওয়েভ, এইরকম একটা ওয়েভ। দেখো t equal to 0 তে সাউন্ডটা প্রডিউস হওয়ার পরে ও সামনের দিকে মুভ করবে। তাহলে সামনের দিকে যদি মুভ করে, তাহলে t equal to 0.15 সেকেন্ডসে এই ওয়েভটা এইখানে পৌঁছবে, পৌঁছবে তো। আর সেই সময় এই
সাউন্ড ওয়েভটা প্রডিউসড হয়েছে সেই সময়। তাহলে বলো তো এরপরে যখন এই সাউন্ডটা এখানে পৌঁছবে আর এই সাউন্ডটা এখানে পৌঁছবে এবং এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি, তাহলে এই দুটো পয়েন্টে যদি সাউন্ড দুটো ইন্টারফেয়ার করে তাহলে সেখানে একটা মানে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে। সেটা কিরকম হবে সেটা পরের। কিন্তু আমরা যখন ইন্টারফারেন্স করব তখন আমরা দুটো সাউন্ডকে নেব, সরি দুটো ওয়েভকে নেব। সেই দুটো ওয়েভ এর মধ্যে একটা S1 একটা S2, দেখো একটা S1 আর একটা S2, এবং দুটো ওয়েভ ইন্টারফেয়ার করবে কখন? যখন দুটো একসাথে আছে। তাহলে বলতো কত টাইমের বাদ থেকে দুটো একসাথে আমি দুটো ওয়েভকে একসাথে পাবো? দেখো t = 0 থেকে t = 0.15 সেকেন্ডের মধ্যে শুধু S1 টাই ছিল, S2 টা ছিল না। তাহলে একটা ওয়েভ তো একটা সাউন্ড তো ইন্টারফেয়ার করতে পারে না, দুটো ওয়েভই ইন্টারফেয়ার করবে। তারপরে t = 0.15 সেকেন্ড সেই, ভেবে দেখো t = 0.15 সেকেন্ড সেই আবার দুটো ওয়েভ আমি একসাথে পাবো। ভেরি গুড। আচ্ছা তাহলে আমি একটা জিনিস তো ক্যালকুলেট করতেই পারি, 0.15, ওহো ভুল লিখেছি, এটা হচ্ছে 0.015 আর এটা হচ্ছে 0.015। আচ্ছা এবার যেটা বলছি সেটা হচ্ছে, তাহলে বলতো 0.015 সেকেন্ডে এই S1 টা এই ডিসটেন্সটা কভার করেছে, এই ডিসটেন্সটা। আমি এইটুকু ডিসটেন্স যদি ডেল্টা এক্স বলি, দেখো এইটুকু ডিসটেন্স যদি আমি ডেল্টা এক্স বলি, তাহলে আমি লিখতে পারি ডেল্টা এক্স ইকুয়াল টু 0.015 ইন্টু 2 মিটার পার সেকেন্ড। ঠিক, এটা আমি আর ক্যালকুলেট করছি না, এইভাবে রেখে দিচ্ছি। এটা মিটার পার সেকেন্ড মানে মিটারে আমি কনভার্ট করেছি। এইবার কি বলেছে, if the second sound was produced 0.15 seconds later than the first one at the same place, তাহলে আমাকে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করতে বলেছে। এবার দেখো একটা সাউন্ড, একটা ওয়েভ আর দুটো ওয়েভ, এই ওয়েভ আর এই ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে ডেল্টা এক্স, পাথ ডিফারেন্স। আমরা ডেল্টা ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স, এটা আমরা জানি। আবার বলছি যারা জানো না আমার ভিডিও লেকচার দেখো, এই সব জিনিস নিয়ে পিএইচডি করানো আছে। আবার বলছি যারা জানো না আমার ভিডিও লেকচার দেখো, ইউটিউবে দেওয়া আছে, এই সব জিনিস নিয়ে পিএইচডি করা আছে। আচ্ছা এবার ট্রুলি স্পিকিং আমি এখানে ডেটাগুলো পুট করছি, ওকে। দেখো আমার ল্যামডা 2 সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে 2 পাই বাই 2 সেন্টিমিটার, 2 ইন্টু 10⁻⁻², ডেল্টা এক্স মানে হচ্ছে 0.015 ইন্টু 2, ঠিক কিনা? এইটা কাটলো, এইটা যদি আমি ক্যালকুলেট করি এখান থেকে আসে আমার 3 পাই। ভাই এখান থেকে আসে আমার 3 পাই। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টের প্রবলেম। এবার বলেছে সেকেন্ড পার্ট বি, এটা হচ্ছে এ পার্ট। বি, if the two waves were produced at the same instant, মানে দুটো একই সাথে তোমার প্রডিউস করা হয়েছে, but the first one was produced at distance 4 centimeter behind the second one। আরে বাবা সেকেন্ডটা তো কি বলেছে 4 সেন্টিমিটার বিহাইন্ড দ্য সেকেন্ড ওয়ান। অ্যাকচুয়ালি আমি যদি t = 0.015 কে t = 0 সেকেন্ড নিই, তাহলে t = 0.15 সেকেন্ডে এই ওয়েভটা চলা শুরু করেছে, এই ওয়েভটাও চলা শুরু করেছিল, এবং এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স কত? ডেল্টা এক্স। এখন তো বলেই দিয়েছে
দুটো একই সাথে ধরো বি পার্ট, দুটো একই সাথে প্রডিউসড হয়েছে, দেখো দুটো একই সাথে প্রডিউসড হয়েছে, এইটা S1 এইটা S2, দুটো t ইকুয়াল টু 0তেই ওয়েভ দুটো প্রডিউসড হয়েছে, কিন্তু এদের মধ্যে একটা ডিসটেন্স আছে, দেখো এটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার বিহাইন্ড দা ফার্স্ট ওয়ান, তাহলে এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বলো তো আমি ডেল্টা এক্স কি লিখবো, আর ডেল্টা এক্স বলছি, এখান থেকে আমি ডেল্টা ফাই লিখবো, ফেজ ডিফারেন্স কি লিখবো 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, কারণ এখন এই ডেল্টা এক্সই হচ্ছে আমার 4 সেন্টিমিটার। হ্যালো, ডেল্টা এক্সই হচ্ছে আমার 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালু ক্যালকুলেট করি 2 পাই বাই 2 ইন্টু 4, কারেক্ট, তার মানে 4 পাই, তার মানে ডেল্টা ফাই হচ্ছে 4 পাই। ওকে, নেক্সট কি বলেছে, ফার্স্ট আর সেকেন্ড পার্ট হয়ে গেছে, থার্ড পার্ট বলেছে ইফ ইচ অফ দ্য ওয়েভ হ্যাজ অ্যান অ্যামপ্লিটিউড অফ 2 মিলিমিটার, each of the wave has an amplitude of 2 millimeter, what would be the amplitude of the resultant waves in part A and part B? বলেছে পার্ট এ তে যে দুটো ওয়েভ ছিল সেই দুটো ওয়েভ গিয়ে একটা জায়গায় মিট করেছে, সিমিলারলি পার্ট বি তে যে দুটো ওয়েভ ছিল সেগুলো একটা জায়গায় মিট করেছে। মিট করার পরে, ইম্পর্টেন্ট, মিট করার পরে যে রেজাল্ট্যান্ট ওয়েভটা তৈরি করেছে, দেখো যে রেজাল্ট্যান্ট ওয়েভটা তৈরি করেছে সেই ওয়েভটা অ্যামপ্লিটিউড বার করতে বলেছে। দেখি কতগুলো করে পাতা দিয়েছে, ও প্রচুর পাতা দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো আমি সি পার্টটা করছি। সি পার্টটা যখন আমি করব তখন একটা দুর্দান্ত কনসেপ্ট আমি লাগাবো, সেটা হচ্ছে দেখো S1 আর S2, S1 আর S2 এই যে দুটো ওয়েভ, এরা যে দুটো ওয়েভ প্রডিউস করছে, দেখো এরা যে দুটো ওয়েভ প্রডিউস করছে, এইটাকে আমি বলছি Y1 ওয়েভ প্রডিউস করছে, এইটা Y2 ওয়েভ প্রডিউস করছে, এবং আমি ধরছি এটা সামনের দিকে যাচ্ছে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি a sin ওমেগা টি মাইনাস kx, অ্যাবসলিউটলি লিখতে পারি। y2 লিখতে পারি a sin ওমেগা টি মাইনাস kx। এইবারে গল্পটা শুরু হবে। দেখো এই দুটো ক্ষেত্রেই একটা সার্টেন ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, দুটো ক্ষেত্রেই একটা সার্টেন ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। কিসের জন্য ক্রিয়েট হয়েছে? দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে, এবং এই ফেজ ডিফারেন্সটাই যেখানে গিয়ে ইন্টারফেয়ার করবে সেই ইন্টারফেয়ারেন্স প্যাটার্নকে এফেক্ট করবে ফেজ ডিফারেন্সটা। আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, আমার বলার বক্তব্যটা হচ্ছে আমি যদি ধরে নিই ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই, দেখো এই ডেল্টা ফাইটাই হচ্ছে দুটো পাথ ডিফারেন্সের জন্য অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই দুটো ওয়েভ মানে S1 আর S2 থেকে যে দুটো ওয়েভ প্রডিউস হয়েছে সেই দুটো ওয়েভ পাথ ডিফারেন্সের জন্য একটা ফেজ ডিফারেন্স পেয়েছে। এবার এই দুটো ওয়েভ যদি একটা পয়েন্টে গিয়ে মিট করে তাহলে আমরা যে রেজাল্ট্যান্ট ওয়েভ y পাবো সেটা y1 প্লাস y2। দেখো আমি আবার বলছি সিম্পল ওয়েভের ইন্টারফারেন্সের কনসেপ্ট লাগাচ্ছি, মানে সুপারপজিশন প্রিন্সিপাল লাগাচ্ছি। গুড, এবার আমি কি করছি, একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি। ফর্মুলা কি হয়? সাইন
a plus b by 2 cos a minus b by 2 দেখো এইটা হয় আমার sin a plus b এর ফর্মুলা এইটা হয় আমার sin a plus b এর ফর্মুলা এইবার আমি এই দুটো ওয়েভের এইটুকুকে ধরছি a আর এইটুকুকে ধরছি b তাহলে আমি যদি ওই ফর্মুলায় ফেলি দেখো তাহলে যদি আমি ওই ফর্মুলায় ফেলি তাহলে বিশাল বড় ভুল করেছি আর এখানে একটা 2 হবে তো ওই ফর্মুলায় ফেলি তাহলে তোমরা ক্যালকুলেট করো a plus b by 2 দেখো a plus b by 2 sin তার মানে এখানে আসছে 2a sin এইটা হচ্ছে a এইটা হচ্ছে b a plus b by 2 তার মানে এইটা আসছে omega t minus kx half plus delta phi by 2 দেখো omega t plus kx delta phi by 2 ওকে আর আসছে cos of দেখো cos of a minus b by 2 a minus b by 2 মানে এইটা মাইনাস এইটা by 2 তার মানে এইটা যদি করি তাহলে দেখো omega t minus kx দুটো কেটে যাচ্ছে দেখো omega t minus kx কেটে যাচ্ছে তাহলে এখানে যেটা আসছে সেটা আসছে cos delta phi by 2 এইটা আমার রেজাল্ট্যান্ট ওয়েভ আসছে দেখো দেখো এইটা আমার রেজাল্ট্যান্ট ওয়েভ আসছে এইখানে আমার অনেক কিছু বলার আছে কি বলার আছে সবার আগে এই দিকটায় ধ্যান দাও দেখো এই একটা এক্সপ্রেশন এই এক্সপ্রেশনে এই ডেল্টা ফাই ফেজ ডিফারেন্স এইটা কনস্ট্যান্ট যদি এইটা কনস্ট্যান্ট হয় তাহলে এই টোটাল টার্মটা কনস্ট্যান্ট কারেক্ট আবার এই দিকে এই 2a টা কনস্ট্যান্ট দেখো এই 2a টা কনস্ট্যান্ট এবং তার সাথে আমার কাছে একটা ইকুয়েশন রয়েছে sin এর ওমেগা টি মাইনাস kx তার মানে এইখানে যে ইকুয়েশনটা আমি পেয়েছি এই যে এই পোরশনটা এইটা একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কি বললাম এইটা একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন তার মানে এই যে ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম যুক্ত আছে সেই কি কনস্ট্যান্ট টার্মটা সেটা হচ্ছে 2a cos delta phi by 2 আমি এখানে লিখছি যে কনস্ট্যান্ট টার্মটা যুক্ত আছে সেটাকে আমি যদি লিখি a s সেটা হচ্ছে 2a cos delta phi by 2 দেখো এই যে এইটা 2a delta phi by 2 আর এইটা কি এইটা একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন ট্রুলি স্পিকিং এখানে এই দুটো ওয়েভকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমরা কোনো স্ট্যান্ডিং ওয়েভ পাচ্ছি না এখানেও আমরা একটা ট্রাভেলিং ওয়েভ পাচ্ছি স্ট্যান্ডিং ওয়েভ যে পাচ্ছি না তার সপক্ষে তো যুক্তি আছেই কি যুক্তি আছে কারণ দুদিক থেকে ওয়েভ আসছে না একদিক থেকে ওয়েভই যাচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের জন্য দুদিক থেকেই ওয়েভ আমাকে আসতে হতো রাইট তাহলে এটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ নয় ট্রাভেলিং ওয়েভ আর সেই ট্রাভেলিং ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা 2a into cos delta phi by 2 ওকে এই ডেল্টা ফাই ফেজ ডিফারেন্স ক্রিয়েট কোথায় হয়েছে অলরেডি আমার পার্ট 1 আর পার্ট 2 মানে পার্ট এ আর বি তে তৈরি হয়েছিল এবার আমি যদি পার্ট এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করি 2 into দেখো এখানে বলে দিয়েছে 2 মিলিমিটার দেখো এখানে বলে দিয়েছে প্রবলেমে 2 মিলিমিটার তাহলে পার্ট এর জন্য হবে 2 into 2 মিলিমিটার into cos
ডেল্টা ফাই কত ছিল 3π/2 আর পার্ট বি এর জন্য কি হবে 2 × 2 × cos 4π/2 ওকে যদি সেই ঘটনাটা ঘটে তাহলে এই ভ্যালুটা হবে 0 আরে cos 3π/2 এর ভ্যালু কত হয় 0 ঠিক আর cos 2π এর ভ্যালু 1 তার মানে এইটা হবে 4 মিলিমিটার এইটা হবে 4 মিলিমিটার তোমরা আনসারটা মিলিয়ে নাও যদি আনসার না মেলে আমার কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো আমাকে পার্সোনালিও হোয়াটসঅ্যাপ করতে পারো যে দাদা তোমার এটার আনসার মেলেনি ওকে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো যদি কোনো ডাউট না থাকে তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি ওকে দেখো নেক্সট প্রবলেমটা 42 নাম্বার প্রবলেম দেখো নেক্সট প্রবলেমটা 42 নাম্বার প্রবলেম আমি আবার বলছি আমি আমার এই এইচসি ভার্মা সলভিং ক্লাস বলো ইরোডফ এর ক্লাস বলো ইরোডফ এর ক্লাসে আমি সব প্রবলেম করিয়ে দেব প্রিভিয়াস ইয়ারের ক্লাস বলো সেখানেও সব প্রবলেম করিয়ে দেব কিন্তু এইচসি ভার্মা আমার যে বইগুলো আছে 426 501 502 হোয়াটএভার বুক তার কিন্তু আমি সব প্রবলেম গুলো করাই না যে প্রবলেম গুলো আমাদের স্টুডেন্টদের আটকে যায় আমি সেই প্রবলেম গুলোই করাই এবং সেই প্রবলেম গুলোই ভালো প্রবলেম সব প্রবলেম করানোর সময় নেই সেই কারণে আমরা নেক্সট যে ভালো প্রবলেমটায় চলে এসেছি সেটা হচ্ছে এইচসিভির 42 নাম্বার প্রবলেম 42 নাম্বার প্রবলেম কি বলেছে দেখো A string fixed at both ends vibrates in a resonate mode with a separation of 2 cm between the consecutive nodes দুটো নোডের মধ্যে 2 সেন্টিমিটার গ্যাপ আছে এই অবস্থায় ও ভাইব্রেট করছে তারপরে কি বলেছে for the next higher resonant frequency এইটা খুব ইম্পর্টেন্ট next higher resonant frequency this separation is reduced to 1.6 centimeter find the length of the string দুর্দান্ত প্রবলেম দেখো দুর্দান্ত প্রবলেম দেখো প্রথম কেসে আমি যদি স্ট্রিংটাকে ড্র করি এইরকম প্রথম কেসে দেখো এই যে আমার স্ট্রিংটা সত্যি কথা বলতে এই স্ট্রিং এর লেন্থ এল এটা হচ্ছে ফার্স্ট কেস এবার দেখো বোথ এন্ড ফিক্সড যদি বোথ এন্ড ফিক্সড হয় তাহলে বোথ এন্ডে আমার নোড তৈরি হবে দেখো বোথ এন্ডে নোড তৈরি হবে বোথ এন্ড যদি ফিক্সড হয় তাহলে দেখো বোথ এন্ডে আমার নোড তৈরি হবে ওকে क्या बात আমি বলছি ফার্স্ট কেসে যখন ও রেজোনেট মোডে ভাইব্রেট করছে তখন এইখানে এন খানা লুপ তৈরি হয়েছে কি বললাম এন খানা লুপ তৈরি হয়েছে আর আমরা একটা ফর্মুলা বোধহয় জানি সেটা হচ্ছে এফ এন ফ্রিকোয়েন্সি n/2l রুট টি আপন মিউ দেখো ওকে আচ্ছা এই স্ট্রিংটাকে এইভাবে আমরা বেঁধে রেখেছি টান টান করে তার মানে এর মধ্যে যে মিউ আর যে টি সেইটা কনস্ট্যান্ট করে দিয়েছি তখন একটা রেজোনেট মোড বলতে আমি ধরো একটা টিউনিং ফর্ক নিয়ে এসেছি সেই টিউনিং ফর্কটার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সিতে ও ভাইব্রেট করছে সেটা ধরো এফ এবং সেই ফ্রিকোয়েন্সিতেই যখন আমি ওটাকে হিট করছি তখন সেই ফ্রিকোয়েন্সিতেই আমার এই এখানে ওয়েভটা প্রডিউসড হয়েছে ঠিক এবং সে তখন এন খানা লুপ করে এখানে ভাইব্রেট করছে এন খানা লুপ করে এখানে ভাইব্রেট করছে
সেকেন্ড কেসে কি বলেছে দেখো, সেকেন্ড কেসে বলেছে for the next higher resonant frequency this separation is reduced to 1.5। আচ্ছা, আগে এইটা একটু বলে নি। তার মানে এইখানে এন খানা লুপে ও যদি ভাইব্রেট করে, ধরো এইরকম এন খানা লুপেও ভাইব্রেট করছে, এইখানে এন খানা লুপেও ভাইব্রেট করছে। দেখো এখানে আমি তোমাদের 1 2 3 4 5 6 7 নিয়েছি, এটা ম্যাটার করে না, এটা এন খানা লুপ। এবং তখন বলে দিয়েছে যে এইখান থেকে এইটুকুর ডিসটেন্স, কি বলেছে, a string fixed at both ends vibrates in resonant mode with a separation of 2 cm between two consecutive node। এইটা যদি নোড হয় তাহলে এইটাও নোড, তাহলে এর দুজনের মধ্যে ডিসটেন্স হচ্ছে 2 সেন্টিমিটার, এদের দুজনের মধ্যে। ওকে, তাহলে এবার আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আচ্ছা, পরের ক্ষেত্রে কি হচ্ছে, পরের ক্ষেত্রে আমি এই টিউনিং ফর্কটা চেঞ্জ করে দিয়েছি, টিউনিং ফর্কটা চেঞ্জ করে অন্য একটা টিউনিং ফর্ক নিয়ে এসেছি। ধরো এটা টিউনিং ফর্ক 1, এটা টিউনিং ফর্ক 2। আমি সেইটাকে এরকম করে আস্তে করে বাজিয়ে ওই স্ট্রিং এর পাশে ধরেছি, তাহলে ওই টিউনিং ফর্ক আর স্ট্রিং এর একই ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। তখন বলছে ও নেক্সট রেজোনেট ফ্রিকোয়েন্সি, নেক্সট হায়ার রেজোনেট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। আগে যদি এন এ করতো তাহলে এখন ও n+1 খানা লুপে করবে। আরে ভাই, যতগুলো লুপ তত ফ্রিকোয়েন্সি, তত ওয়েট ফ্রিকোয়েন্সি, তাহলে এন এ এন খানা লুপ হলে এখানে fn ফ্রিকোয়েন্সি, রাইট? n+1 খানা লুপ হলে দেখো n+1 খানা লুপ হলে ট্রুলি স্পিকিং ফ্রিকোয়েন্সিও পরের রেজোনেট ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, কারণ এইটা হচ্ছে 1, জাস্ট নেক্সট রেজোনেট ফ্রিকোয়েন্সি। তাহলে এবার তোমরা একটা জিনিস বলো তো, এইখান থেকে এইটুকু মানে এইটা হচ্ছে একটা ল্যামডা, তাহলে এই কেসে ল্যামডা হচ্ছে 4 সেন্টিমিটার, এই কেসে ল্যামডা। এবার আমি যদি এই কেসে এটা ড্র করি, তাহলে এইখানে n+1 খানা লুপ, তাহলে এই কেসে ভেবে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে ল্যামডা, এইটুকু হচ্ছে 1.6, তাহলে এইটুকু হবে 1.6 × 2, এইটুকু ডিসটেন্স, এইটুকু ডিসটেন্স 1.6 × 2, রাইট? যেমন এখানে এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ, এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে তোমার 4। ওকে, আচ্ছা, এবার বলো এক একটা লুপের লেন্থ কত? λ/2। তাহলে ফার্স্ট কেসে যদি আমি বলি λ1, সেকেন্ড কেসে যদি বলি λ2, তাহলে ফার্স্ট কেসে আমি বলতে পারি এই λ1 এর ভ্যালু 4 সেন্টিমিটার, আর সেকেন্ড কেসে λ2 এর ভ্যালু এইটা, অ্যাবসলিউটলি বলতে পারি। এবার দেখো ফার্স্ট কেসে আমি বলতে পারি টোটাল লেন্থ l। আচ্ছা, এক একটা লেন্থ হচ্ছে λ1/2, কতগুলো লুপ আছে? n খানা, তাহলে λ1/2 × n = l। সেকেন্ড কেসে λ2/2 × n+1 = l। क्या बात! এই দুটো ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। আমি এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দিচ্ছি এবং ল্যামডার ভ্যালু পুট করে দিচ্ছি।
দেখো দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দিচ্ছি আর ল্যামডার ভ্যালু পুট করে দিচ্ছি। তাহলে আমরা কি লিখব? ল্যামডা 1 4/2 ইন্টু n ইকুয়াল টু, এইটা হচ্ছে 1.6 ইন্টু n প্লাস 1, এটা হচ্ছে 2। ঠিক, তাহলে এইখান থেকে আমি এইটা বলতে পারি 2n ইকুয়াল টু 1.6n প্লাস 1.6। ঠিক, এইটাকে এপাশে নিয়ে এসে আমরা যদি এখানে সলভ করি তাহলে n এর ভ্যালু আমাদের 4 বেরোচ্ছে। দেখো n এর ভ্যালু 4 বেরোচ্ছে, অ্যাবসলিউটলি ফাইন বেরোচ্ছে। এইবার আমরা যদি এখানে কি বার করতে বলেছে, ফার্স্ট যে সিনারিও সেখানে n ইকুয়াল টু 4 খানা লুপে ভাইব্রেট করছে, সেকেন্ড সিনারিওতে n প্লাস 1 মানে 5 খানা লুপে ভাইব্রেট করছে। আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। দেখো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। তোমরা এই যে ইকুয়েশনটা পেয়েছো, এই ইকুয়েশনে যদি ভ্যালু পুট করে দাও, কি ভ্যালু পুট করবে? দেখো কি ভ্যালু পুট করবে, সেটা হচ্ছে এইখান থেকে 2 মানে ল্যামডা 1/2 2 ইন্টু 4 ইকুয়াল টু l। দেখো, তার মানে l ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তোমরা বলবে না আমি এইটাই পুট করব, করো। এটাই পুট করলে এইটা আসবে 1.6, দেখো 1.6 আর এইটা হবে 5, সেখানেও কিন্তু একই ভ্যালু আসবে। বন্ধুগণ দেখো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? দুর্দান্ত প্রবলেম কনসেপ্ট ওয়াইজ। ওকে, চলো নেক্সট আমরা যে প্রবলেমে চলে যাব সেটা হচ্ছে 53 নাম্বার প্রবলেম। নেক্সট আমরা যে প্রবলেমে চলে যাব সেটা হচ্ছে 53 নাম্বার প্রবলেম। আচ্ছা, আমি একটু ফাস্ট করব এই প্রবলেমগুলো। বলেছে 660 Hz tuning fork set up vibration in a string clamped at both ends. The wave speed for a transverse wave in this string is 220 meter per second. মানে একটু ফাস্ট করছি, দেখো ফ্রিকোয়েন্সি বলেছে 660 হার্জ। দেখো ফ্রিকোয়েন্সি বলেছে 660 হার্জ, ভেলোসিটি বলেছে 220 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে তোমরা ল্যামডার ভ্যালু দেখো তো 1/3 মিটার আসছে কিনা। আরে দেখেই তো বোঝা যাচ্ছে, বলার কি আছে, দেখেই তো বোঝা যাচ্ছে 1/3 মিটার আসছে কিনা। এইবার কি বলেছে শোনো, এইবার বলেছে ট্রিক, মানে এখান থেকে যে পয়েন্টটা আমাদের ক্যাচ করতে হবে সেটা দেখো। The string vibrates in 3 loops. That's important. The string vibrates 3 loops. তাহলে find the length of the string. প্রথম পার্টটা তো জলের মতো সোজা। এ পার্ট বলেছে find the length of the string, তিনটে লুপে ও ভাইব্রেট করছে। Tuning fork set of vibration in a string clamped at both ends. Both ends এ ক্ল্যাম্প করা আছে বন্ধুগণ, both ends এ ক্ল্যাম্প করা আছে। তার মানে এইখানে আর এইখানে এটা ক্ল্যাম্প করা আছে। এবার এখানে যদি তিনটে 1 2 3 1 2 3 ও এইভাবে ভাইব্রেট করছে, তাহলে এবারে আমি ক্যালকুলেট যদি করি, এখান থেকে এইটুকু লেন্থ এল, দেখো এখান থেকে এইটুকু লেন্থ এল, এইটা হচ্ছে ল্যামডা, এইটা হচ্ছে ল্যামডা, এইখান থেকে এইটুকু হচ্ছে 1/3 মিটার। দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 1/3 মিটার। তাহলে আমি বলতে পারি এল ইকুয়াল টু ল্যামডা বাই 2, মানে হচ্ছে
এইটুকু ডিস্টেন্স, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, ল্যামডা বাই 2, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ল্যামডা বাই 2 ইনটু ইনটু কতগুলো লুপ আছে? 3টে লুপ আছে, দেখো 3টে লুপ আছে। তার মানে এখানে আছে 1/3, 3 কেটে গেল, তার মানে 1/5 এত মিটার, মানে 50 সেন্টিমিটার। বন্ধুগণ দেখো হাফ মিটার মানে 50 সেন্টিমিটার, দেখো বুঝতে পারছো কিনা? ওকে, নেক্সট প্রবলেমটা সুন্দর, আর এই নেক্সট প্রবলেমটা আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, হয়ে গেছে ইফ দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ দ্য পার্টিকেল, মানে ওইখানে যে স্ট্রিং গুলো ভাইব্রেট করছে সেই স্ট্রিং গুলোর যে কোনো একটা পার্টিকেলের যদি ম্যাক্সিমাম ভাইব্রেশন 0.5 সেন্টিমিটার হয়, তাহলে বার করতে বলেছে রাইট আ সুইটেবল ইকুয়েশন ডেসক্রাইবিং দ্য মোশন। আচ্ছা চলো, এই পার্টটা আমাকে একটু তোমাদের ধরে করাতে হবে। কি ধরে করাতে হবে? দেখো আমাদের এখানে বলেছে দুটো স্ট্রিং, এই একটা স্ট্রিং দুটো পয়েন্টের মধ্যে এইভাবে ক্ল্যাম্প করা আছে, তাহলে এই পয়েন্টটা নোড, এই পয়েন্টটাও নোড, তাহলে এইটা মাথায় রেখে আমাকে ইকুয়েশনটা ফ্রেম করতে হবে। দুর্দান্ত। এবার দেখো যখন আমি ইকুয়েশনটা ফ্রেম করব, এখানে বলেছে সুইটেবল ইকুয়েশন, কারেক্ট? তার মানে এই কথাটা আমাদের হিন্টস দিচ্ছে যে এখানে একাধিক ইকুয়েশন হতে পারে, কিন্তু আমাকে লজিক্যালি স্যাটিসফাই করাতে হবে যে কোন ইকুয়েশনটা আমরা নেব। একাধিক ইকুয়েশন হতে পারে, কিন্তু আমাকে লজিক্যালি স্যাটিসফাই করাতে হবে কোন ইকুয়েশনটা আমরা নেব। দুর্দান্ত। তাহলে এবার আমি এখানে চলে আসছি। দেখো আমরা যখন স্ট্যান্ডিং ওয়েভ করেছিলাম তখন আমি আমার ভিডিও লেকচারে বারবার বলেছি, আর এই ব্যাপারে আমি পিএইচডিও করিয়েছি, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ পোরশনে দুটো পার্ট থাকবে, একটা kx দিয়ে একটা ওমেগা টি দিয়ে, একটা x এর ফাংশন একটা t এর ফাংশন, এবং দুটোই সাইনোসয়েডিয়াল হতে হবে। সাইনোসয়েডিয়াল মানে সাইন বা কস, ট্যান কিন্তু সাইনোসয়েডিয়াল নয় ভাই লোক, ট্যান কিন্তু সাইনোসয়েডিয়াল নয়। তাহলে দেখো আমার যে ইকুয়েশন সেটা চারটে হতে পারে, ইকুয়েশন চার রকম। দেখো কি হতে পারে? সাইন kx তৎ সাইন kx, এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট। আবার অ্যামপ্লিটিউড পার্ট cos kx হতে পারে। আচ্ছা, এরপরে ভাইব্রেশন পার্ট মানে SHM এর ইকুয়েশন। SHM এর ইকুয়েশনে মনে করো a ইকুয়াল টু y ইকুয়াল টু a sin ওমেগা t ছিল, তারপরে নেক্সট পার্টটায় আমাদের ওমেগা টি টার্মটা থাকবে। তাহলে নেক্সট পার্টে আমাদের cos ওমেগা টি, sin ওমেগা টি, এখানে cos ওমেগা টি, sin ওমেগা টি। দেখো এই চার রকম ফর্ম আমাদের হতে পারে, কিন্তু এই চার রকম ফর্মের মধ্যে আমাদের লজিক্যালি স্যাটিসফাই করাতে হবে যে কোনটা হবে কোনটা হবে না। এইটা ধরো 0 পয়েন্ট, এই 0 পয়েন্টে একটা নোড তৈরি হয়েছে। আবার বলছি, এই 0 পয়েন্টে একটা নোড তৈরি হয়েছে। যদি 0 পয়েন্টে একটা নোড তৈরি হয়, দেখো 0 পয়েন্টে একটা নোড তৈরি হয়, তাহলে এই ইকুয়েশন গুলো 0 পয়েন্টে, দেখো 0 পয়েন্টে এই পার্টিকেলটা একদমই ভাইব্রেট করবে না। আবার বলছি, 0 পয়েন্টে এই পার্টিকেলটা একদমই ভাইব্রেট করবে না, তাহলে এই পয়েন্টটার যে ডিসপ্লেসমেন্ট হবে সেইটা 0 হবে। আর এগুলো সবই আমার y এর ইকুয়েশন। তার মানে বলতো এইখানে কোন ইকুয়েশনের x এ, x এখানে তো x এর ভ্যালু 0,
x কে 0 বসালে আমার y 0 আসবে। দেখো cos 0 1, তার মানে cos এর যদি আমি x এর ভ্যালু 0 বসাই cos এ, তাহলে সেটা কখনো এখানে 0 হবে না, y 0 হবে না। চেক করে দেখো x এর ভ্যালু 0 বসালে এই টার্মটা 1 আসছে বা এই টার্মটা 1 আসছে, তার মানে ডিসপ্লেসমেন্ট একটা থাকবেই, কিন্তু এই পয়েন্টে কখনো ডিসপ্লেসমেন্ট পসিবল নয়। ক্লিয়ার? তাহলে দেখো এই পোরশনটা তে যে দুটো টার্ম রয়েছে cos kx cos kx, এই দুটো হবে না। দেখো এই দুটো হবে না, আমাদের তারপরে চলে আসতে হবে এই দুটোতে। দেখো এবার এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আনসারে একটা দেওয়া আছে, cos দিয়ে দেওয়া আছে, তুমি sin দিয়েও নিতে পারো, কারণ এই পোরশনটা হচ্ছে SHM করছে সেই পোরশনটা, এবং সেটা তোমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হতো যে t = 0 তে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে বা না যাচ্ছে সেই ইনফরমেশনটা। তো সেই ইনফরমেশনটা যখন দেওয়া নেই, দেখো সেই ইনফরমেশনটা যখন দেওয়া নেই, তখন দেখো তখন আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশন নিতে পারি। আমরা এই ইকুয়েশনটা নিয়ে কাজ করব। এই ইকুয়েশনটা নিয়ে যখন কাজ করব, আমার k এর ভ্যালু দরকার। দেখো k এর ভ্যালু, তাহলে আমি এখান থেকে বলি k = কি ছিল 2π/λ। এবার দেখো 2π, এবার ল্যামডা কত 1/3, এটা ছিল মিটার, এটা ছিল মিটার, এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে দেখো এইটা আসছে 0.06 পাই সেন্টিমিটার ইনভার্স, এই পোরশনটা। দেখো এই পোরশনটা। আচ্ছা এবার এখানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 660 হার্জ, তাহলে এখান থেকে যদি আমি এই জিনিসটা ক্যালকুলেট করি t = 1/f, দেখো t = 1/f, আবার ওমেগা = 2π/t, তার মানে ওমেগা = 2π × f, 2π × f, f এর ভ্যালু বলে দিয়েছে 660 হার্জ, তাহলে ওমেগার ভ্যালু আসছে 2πটাকে রেখে দাও, 2πটাকে রেখে দাও 1320 পাই। দেখো এইটা আমি পাচ্ছি। ওকে, এবারে আর একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে if the maximum amplitude of the particle 0.5 সেন্টিমিটার হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তাহলে এবার আমি ইকুয়েশন লেখা শুরু করে দিচ্ছি। দেখো আমার ইকুয়েশনে থাকবে y = ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত সেন্টিমিটার, কত বলেছে 0.5 সেন্টিমিটার। আমি এখানে 0.5 সেন্টিমিটার তো লিখলাম, লিখে ভাই লোক লিখে প্রতিটা ইকুয়েশনে যা যা থাকবে সব সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে এবার লিখব sin kx, x তো আমার ভেরিয়েবল, k এর ভ্যালু হচ্ছে এইটা, তার মানে আমি লিখব দেখো 0.06 পাই সেন্টিমিটার ইনভার্স ইনটু x। দেখো এই যে kx লিখলাম, তারপরে কি লিখব, তারপরে এর সাথেই জুড়ে লিখব cos of, এর সাথেই জুড়ে আছে কিন্তু এটা কিন্তু আলাদা নয়, cos of ওমেগা টি, ওমেগা তো একটু আগেই ক্যালকুলেট করলাম 1320 পাই, 1320 পাই, এইটা সেকেন্ড ইনভার্স ইনটু টি। দেখো এইটা আমার ফাইনাল ইকুয়েশন। এবার তোমরা বলবে দাদা তুমি তো এই ইকুয়েশনটাও নিতে পারতে, এই ইকুয়েশনটা তুমি যদি আমার মনের কথা বলো তাহলে এই ইকুয়েশনটাও আমরা নিতে পারতাম, কারণ এখানে আমার বলে দেয়নি ইনিশিয়ালি, মন দিয়ে শোনো, এখানে আমার বলে দেয়নি
ইনিশিয়ালি কোন কিভাবে স্ট্রিংটা মুভ করছে, মানে একটা টি ইকুয়াল টু 0 তে পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে এগুলো আমাকে বলে দেয়নি, বা টি ইকুয়াল টু 0 তে একেবারে উপরে ছিল বা নিচে ছিল এসব কিছু বলে দেয়নি। যেহেতু বলে দেয়নি সেই হেতু আমি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারতাম। যেহেতু আনসারে এই এক্সপ্রেশনটা দেওয়া আছে আমি এই এক্সপ্রেশনটা লিখেছি। কেউ যদি সাইন কে এক্স সাইন ওমেগা টি লেখে সেও ঠিকই লিখবে। বোঝাতে পারলাম? ওকে, চলো নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো 48 নাম্বার প্রবলেম। দিস ইজ আ ভেরি গুড প্রবলেম, দিস ইজ আ ভেরি গুড প্রবলেম। বলেছে a uniform horizontal rod of length 40 সেন্টিমিটার। আমি এখানে ইউনিফর্ম হরাইজন্টাল রডটাকে নিয়ে এসেছি, এইটা হচ্ছে 40 সেন্টিমিটার and mass 1.2 কেজি। তার মানে এর সেন্টার দিয়ে মাস কাজ করছে 1.2 কেজি। ওকে, where should a mass 4.8 be placed on the rod so that the same tuning fork may excite the wire on left into fundamental vibration? দেখো, left into fundamental vibration and that on the right into the first overtone. That's important. এবার সবকিছু ভুলে যাও, ধরে নাও এইখানে আর এইখানে একটা স্ট্রিং আছে, যার মানে এই স্ট্রিংটা এই দুটো পয়েন্টের মধ্যে বাঁধা আছে, মানে দুটো এন্ড ফিক্সড। এই কন্ডিশনটা আমাকে নিতে হবে। এবার ভেবে দেখো, সেম টিউনিং ফর্ক এই পাশে যেটা আছে তার সাথে ফান্ডামেন্টাল ভাইব্রেশন করছে, আর ডান দিকেরটা যেটা আছে সেইটাতে ফার্স্ট ওভারটোন করছে। দেখো ভালো করে, যখন এখানে দুটো আইডেন্টিক্যাল ওয়্যার বলেছে, দ্যাটস ইম্পর্টেন্ট, আইডেন্টিক্যাল ওয়্যার বলেছে, তার মানে এইখানেও মিউ এইখানেও মিউ, দুটো জায়গাতেই মিউ সেম। আবার বলছি, দুটো জায়গাতে মিউ সেম, কিন্তু ভেবে দেখো এই টোটালটা হচ্ছে 40 সেন্টিমিটার, 4.8 কেজি, বা এখন 4.8 কেজি আমি দিইনি, তাহলে বলতো এখান দিয়ে আমার 1.5 কেজি এই 1.2 কেজি কাজ করছে। তাহলে সিমেট্রি থেকে আমি বলতে পারি যে এইখানে যা টেনশন আর এইখানে যা টেনশন সেম। যদি টেনশন আর মিউ সেম হয়ে যায় তাহলে একই টিউনিং ফর্ক দুটোতে কিভাবে একটাতে ফান্ডামেন্টাল আর আরেকটাতে ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করতে পারে? কোনোদিন করতে পারে না। তার মানে মিউ সেম আছে, নিশ্চয়ই টেনশনটা ডিফারেন্ট হয়েছে। আমি বোঝাতে পারলাম? টেনশন ডিফারেন্ট হতেই হবে। আরে বাবা, টেনশন ডিফারেন্ট হতেই হবে, টেনশন ডিফারেন্ট হতেই হবে। আমার ফর্মুলা কি ছিল? এফ এন এন আপন 2l রুট টি বাই মিউ। ফান্ডামেন্টাল মানে n ইকুয়াল টু 1, ফার্স্ট ওভারটোন মানে n ইকুয়াল টু 2। তার মানে টি আর মিউ যদি সেম হয়ে যায় তাহলে এই পোরশনটা কি, মানে এই পোরশনটা যদি সেম থাকে তাহলে এই পোরশনটা কি করে দুজনের ডিফারেন্ট হয়? তার মানে টেনশন ডিফারেন্ট। এবং সেই টেনশনটা যদি ডিফারেন্ট হয় তাহলে এবারে বলো, যদি আমি এই 4.8 কেজি মাসটা একদম মাঝখানে রাখতাম তাহলে সে তো সিমেট্রি থেকে আমি বলতে পারতাম তখনও দুটো টেনশন সেম হতো। কি বললাম? তখনও দুটোর টেনশন সেম হতো, ঠিক? আচ্ছা, তো তখনও যদি দুটো টেনশন সেম হতো তাহলেও আমার নিচের কন্ডিশনটা মানে সেম টিউনিং ফর্ক একটাতে ফান্ডামেন্টাল আর একটাতে ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করতে পারতো না, অ্যাবসলিউটলি পারতো না। তো তখন কি ঘটনাটা ঘটতো দেখো, তার মানে নিশ্চয়ই আমাদের এই যে 4 কেজিটা না, এটা আমরা একদম মিডল পয়েন্টে রাখিনি,
এই মিডল থেকে কিছুটা দূরে রেখেছি। কেন দূরে রেখেছি? সেই দূরে রাখার জন্য ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল ইকুইলিব্রিয়াম থেকে, দেখো ট্রান্সলেশনাল আর রোটেশনাল ইকুইলিব্রিয়াম থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে এবং দুটো টেনশন আমরা ডিফারেন্ট পাবো। আচ্ছা, আমি ধরলাম আমি এইরকম একটা জায়গাতে 4.8 কেজিটা প্লেস করেছি। এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, দেখো এখান থেকে এইটুকু হচ্ছে এক্স ধরে নিয়েছি, এবং তখন আমি এটাও ধরে নিয়েছি যে এইটা T1, এইটা T2। এবার দেখো আমি এই যে ফ্রিকোয়েন্সি, এই যে টিউনিং ফর্ক, এটা F0 এ ভাইব্রেট করছে, আর আমি এই 1 নাম্বার স্ট্রিং এর যদি আমি ফান্ডামেন্টালের কথা বলি তাহলে F1 আসছে 1/2L, লেন্থ তো কনস্ট্যান্টই আছে, আর রুট P1/μ। সিমিলারলি সেকেন্ড স্ট্রিং এর যে কথা বলি, ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করছে F2, সেটা লিখবো 2/2L রুট P1/μ। এবার কি বলেছে? বলেছে সেম টিউনিং ফর্ক এর সাথে ফার্স্ট ওভারটোন, ফার্স্ট ফান্ডামেন্টালে ভাইব্রেট করছে, এর সাথে ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করছে। একটা বিশাল বড় ভুল করেছি রিয়া, এটা T2 হবে। কেন? আমি তো এই স্ট্রিংটার জন্য T2 নিয়েছি। তাহলে বলো তো এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, দেখো এই দুটোকে যদি আমি ইকুয়েট করি তাহলে এইখান থেকে আবার কি ভ্যালু আসছে তোমরা বলো তো, বলো এইখান থেকে আমার কি ভ্যালু আসছে? এই দুটোকে যদি আমি ইকুয়েট করি তাহলে দেখো 12 কেটে যাচ্ছে, রুট মিউ কেটে যাচ্ছে, তোমরা সবাই দেখো। তাহলে এখান থেকে দেখো তো T1/T2 ইকুয়াল টু 4 আসছে কিনা, দেখো দেখো তো এখান থেকে T1/T2 4 আসছে কিনা। ওকে, দেখো T1/T2 4 আসছে কিনা একদম। আচ্ছা, ক্যালকুলেটর লাগবে আমাদের, ক্যালকুলেটর লাগবে। দাঁড়াও, আমাকে ক্যালকুলেটরটা একটু নিয়ে আসতে দাও। এসে গেছে ক্যালকুলেটর। হ্যাঁ, এবার তোমরা আমাকে এক একটা করে বলতে থাকো। এবার এই স্ট্রিংটা দেখো, এই স্ট্রিংটা বা পুরো সিস্টেমটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে না, নিচের দিকে পড়ছে বা উপর দিকে যাচ্ছে। তাহলে আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এখান দিয়ে কাজ করবে 1.2 কেজি, এখান দিয়ে কাজ করবে 4.8 কেজি, ওপর দিকে আমার T1, ওপর দিকে আমার T2, ঠিক? এবং এ পুরোটা ইকুইলিব্রিয়ামের রয়েছে, মানে 0। তাহলে বলো তো এখান থেকে আমি কি লিখতে পারি? T1 প্লাস T2 ইকুয়াল টু 4.8 প্লাস 1.2 ইন্টু 10, একদম লিখতে পারি। তার মানে ভেবে দেখো, এইখান থেকে আমার T1 প্লাস T2, আরে ভাই এইটা কিন্তু কেজি, তার মানে এর সাথে আমার 10 মানে জি গুণ করতে হবে না? এইটা আসছে আমার 6, দেখো এইটা আসছে আমার 6, সরি 60, দেখো এইটা আসছে আমার 60। তাহলে এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন। দেখো এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে T1 ইকুয়াল টু 4 T2, T1 এর জায়গায় আমি বসিয়ে দিই 4 T2, মানে 5 T2 ইকুয়াল টু 60। তার মানে T2 আসছে 12 নিউটন।
দেখো T2 আসছে 12 নিউটন। ওকে, এখনো কিন্তু আমাদের গল্প শেষ হয়নি। এবার আমি চলে আসছি এই স্ট্রিংটায়, এই রডটায়। দেখো রডের এই দিকে T1, এই দিকে T2, এই দিকে 1.2 ইন্টু 10, আর এইখানে আমি ধরছি 4.8 ইন্টু 10। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলেছে? 20 সেন্টিমিটার। কেন? টোটালটা 40 সেন্টিমিটার, আর এটা মাঝখান বরাবর কাজ করছে 20 সেন্টিমিটার। আচ্ছা, আমি এইখান থেকে এইটুকু ধরেছি এক্স। দেখো আমি এখান থেকে এইটুকু ধরেছি এক্স, একদম। তাহলে এবার আমি দেখো, এবার আমি এই পুরো বডিটা ট্রান্সলেশন ইকুইলিব্রিয়ামে আছে এবং রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে। যদি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এফ নেট তো আমরা 0 পেয়েছি পুরো সিস্টেমে। এইটাকে যদি আমি একটা সিস্টেম নিই, পুরো সিস্টেমে আমরা এফ নেট 0 পেয়েছি। দেখো এফ নেট যদি 0 হয় তাহলে টাউ নেট 0 হতে পারে, আবার নন 0 হতে পারে, কিন্তু যাই ভ্যালু হোক যে কোনো পয়েন্টের রেসপেক্টে সেই ভ্যালুটা সেম থাকবে। অনেকের মাথার উপর দিয়ে গেল, আমার ভিডিও লেকচার থরলি ফলো করতে হবে ভাই। পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস, রাইট? প্রতিটা চ্যাপ্টারের সাথে ইন্টারলিংকড রয়েছে, রাইট? টর্কে আমি এই জিনিসটা নিয়ে ডিটেইলে ডিসকাস করেছি। এই সিনারিওটা একদমই ঘুরছে না, তাহলে টাউ নেটও 0 হবে। তাহলে এফ নেট যদি 0 হয় তাহলে টাউ নেটও 0 হবে এই প্রবলেমে। এবার এফ নেট যদি 0 হয় তাহলে টাউ নেট 0 হতে পারে, নন 0 হতে পারে, কিন্তু যাই হোক যে কোনো পয়েন্টের রেসপেক্টে ওটা সেম ভ্যালুই হবে। 0 হলে 0ই হবে যে কোনো পয়েন্টের রেসপেক্টে। এবার আমরা যে কোনো পয়েন্টের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব। আমরা এই পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করব। দেখো এই পয়েন্টটাকে আমি যদি বলি এ, যতগুলো ফোর্স ততগুলো টর্ক, তাহলে টর্ক অ্যাবাউট এ যদি আমি ক্যালকুলেট করি তাহলে টর্ক অ্যাবাউট T1, টর্ক অ্যাবাউট 1.2 কেজি, টর্ক ডিউ টু 4.8 কেজি, টর্ক ডিউ টু T2। দেখো 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 দেখো, এবার আমি কি বলেছিলাম টর্ক ক্যালকুলেট করার জন্য? টর্ক ক্যালকুলেট করার জন্য আমি বলেছিলাম ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও এবং যে পয়েন্ট থেকে তুমি টর্ক ক্যালকুলেট করছো সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নাও। T1 কে যদি তুমি আগে পেছনে বাড়িয়ে দাও তাহলে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ডিসটেন্স নিই সেটা 0, তাহলে T1 এর জন্য 0 হবে। দেখো T1 এর জন্য 0 হবে। এই 1.2 কেজির জন্য, দেখো 1.2 কেজির জন্য 1.2 ইন্টু 10, এটা হচ্ছে ফোর্স লাইন, একে আগে পেছনে বাড়িয়ে দাও। এর সাথে কি করবে? এর সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স নেবে। এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 20 সেন্টিমিটার ইন্টু 20। সিমিলারলি 4.8 এর জন্য কি হবে? আচ্ছা, এখানে একটা গল্প আছে, ভেবে দেখো। এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা টর্ক নিই তাহলে এই ফোর্সটা এই পয়েন্টের রেসপেক্টে, এই ফোর্সটা এই দিকে, মানে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, ক্লকওয়াইজ। সেই জন্য লিখতে হবে ক্লকওয়াইজ, এবং আমি ক্লকওয়াইজটাকে পজিটিভ নেব, তার মানে এই টার্মটা পজিটিভ। আমি ক্লকওয়াইজটাকে পজিটিভ নেব, তার মানে এই টার্মটা পজিটিভ।
সিমিলারলি 4.8 এর জন্য 4.8 into 10 into x এইখান থেকে এইটুকু ডিসটেন্স, কারণ আমি এইখান থেকে x ক্যালকুলেট করছি, ঠিক এইখান থেকে x ক্যালকুলেট করছি। চেক করে দেখো এইটাও ক্লকওয়াইজই হচ্ছে। কেন? ফোর্স লাইনকে তুমি আগে পেছনে বাড়িয়ে দাও, এইটা ফোর্স লাইন, এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নাও। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ। তারপরে কি হবে? তারপরে T2, এবং T2 এর জন্য দেখো এই ডিরেকশনে হবে, এই ডিরেকশনে। আচ্ছা, কারণ এই পয়েন্টের রেসপেক্টে এই 4.8 একে এই দিকে ঘোরানোর চেষ্টা করছে। এবার T2 দেখো, T2 into 40, দেখো T2 into 40, T2 ফোর্স লাইন, এইটা ডিসটেন্স 40 আমি করে দিয়েছি। এবার এইটা অ্যান্টি ক্লকওয়াইজ। কেন অ্যান্টি ক্লকওয়াইজ? এই পয়েন্টের রেসপেক্টে এ একে এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, সেই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি ক্লকওয়াইজ কে পজিটিভ নিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ নিতে হবে। T2 এর ভ্যালু আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, T2 এর ভ্যালু এখান থেকে অলরেডি ক্যালকুলেট করে রেখেছি। T2 এর ভ্যালু 12 বেরোচ্ছে, তারপরে T2 এর ভ্যালু 12 বেরোচ্ছে। দেখো T2 এর ভ্যালু 12 বেরোচ্ছে, ঠিক? তাহলে তোমার চোখের সামনে এইটা হচ্ছে টোটাল টর্ক অ্যাবাউট এ, এই পয়েন্টটা এ, এবং সেটা ইকুয়াল টু 0। দেখো সেটা ইকুয়াল টু 0, সেটা যদি 0 হয় তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি কি আসবে আমি বলছি, সেটা হচ্ছে x এর ভ্যালু আসবে, দেখো 40 into 12, এই যে 40 into 12 মাইনাস এইটা, এই যে এইটা মাইনাস 12 into 20, দেখো 12 into 20, এই যে 12 into 20, ঠিক? ডিভাইডেড বাই x এর ভ্যালু কত হবে? 448, দেখো x এর ভ্যালু। তাহলে এখান থেকে আমার ভ্যালু কত আসছে? এখান থেকে আমার ভ্যালু কত আসছে? 20 into 12 divided by 48, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তার মানে একটা জিনিস আমরা যেটা ভুল ধরেছি সেটা হচ্ছে, ভুল না, আমরা ধরেছিলাম না এইটা এই পয়েন্ট থেকে এতটা ডিসটেন্স দূরে, তার মানে কি এটা 20 সেন্টিমিটারের বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু আমার ক্যালকুলেশন থেকে 5 সেন্টিমিটার বেরিয়েছে, অ্যাবসলিউটলি ফাইন বেরিয়েছে। মানে এইটা এইখান থেকে 5 সেন্টিমিটার ডিসটেন্সে আমার এই ভ্যালুটাকে বসাতে হবে। দেখো এই ভ্যালুটাকে বসাতে হবে, কোনটা? 4.8 কেজিটাকে বসাতে হবে। পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার, কারণ এখানে কিন্তু রোটেশনালেরও কনসেপ্ট লেগেছে, কারণ ট্রান্সলেশন মোশন, ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম এবং রোটেশনাল ইকুইলিব্রিয়াম দুটোই এখানে লেগেছে। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। চলো, এই একটা প্রবলেম, যে প্রবলেমটা আমার খুব ফেভারিট প্রবলেম। কেন? কারণ এই প্রবলেমটায় আমার অনেক কিছু বলার আছে। কি বলার আছে দেখো, এখানে একটা জিনিস বলেছে, দুটো ডিফারেন্ট মিডিয়াম, একটা স্টিল একটা অ্যালুমিনিয়াম। দেখো একটা স্টিল একটা অ্যালুমিনিয়াম, এইটা 80 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার, এই দুটো জয়েন করা আছে। দেখো এই দুটো জয়েন করা আছে। আচ্ছা, এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের বেশ কিছু লজিকের সাহায্য নিতে হবে। আমি লজিক্যালি জিনিসপত্রগুলো তোমাদের বোঝাবো বা বলবো। যেমন এখানে কি বলেছে শোনো,
বলেছে figure shows an aluminium wire of length 60 cm and joined to a length this, the tension produced is 40 newton. তার মানে এখানেও যে টেনশন 40 আর এখানেও যে টেনশন সেটাও 40 হবে। কেন হবে 40? আরে বাবা দুটো তো বাঁধা আছে, এরকম টান টান করে বাঁধা আছে, তার মানে এখানেও যদি 40 হয় তাহলে এখানেও 40 হতে হবে। কেন? দুটো যদি ডিফারেন্ট টেনশন হয় তাহলে একটা নেট ফোর্স কাজ করবে, সেই নেট ফোর্সের জন্য আইদার ওটা ছিঁড়ে যাবে অথবা একটা দিকে মুভ করবে, সেরকম দুটোর কোনো ঘটনাই হচ্ছে না। তার মানে এইখানে যখন আমি বেঁধে দিয়েছি তখন দুটোতেই আবার সেম টেনশন কাজ করবে। বন্ধুগণ দুটোতেই আবার সেম টেনশন কাজ করবে। আচ্ছা, নেক্সট একটা ছোট্ট ক্যালকুলেশন আমি এখানে করাবো এবং সেই ক্যালকুলেশনটা তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। ক্যালকুলেশনটা কি দেখো, ধরো এইটা একটা আমার ওয়্যার, ঠিক, এর ক্রস সেকশনাল এরিয়া এ, লেন্থ এল, ঠিক, আর এর মাস এল। তাহলে বলো তো ভলিউম কত? ভলিউম, আচ্ছা ভাই ভলিউম মানে হচ্ছে এ ইন্টু এল। বলো তো ডেনসিটি কত? মাস বাই ভলিউম, ঠিক। আবার বলো তো এম বাই এলটা কি? মাস পার ইউনিট লেন্থ, মিউ। আরে ভাই মাস পার ইউনিট লেন্থ মিউ, দেখো মাস পার ইউনিট লেন্থ মিউ। তাহলে মিউ ইকুয়াল টু এ ইন্টু রো লিখতে পারি। মিউ ইকুয়াল টু এ ইন্টু রো। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর রো হচ্ছে ডেনসিটি। আমি এটা কেন করে রাখলাম? এটা করে রাখলাম তার কারণ দেখো, the cross sectional area of steel is 1 millimeter square and that of aluminium is 3 millimeter square, ঠিক। at the same time এখানে ডেনসিটিও বলে দিয়েছে, কিন্তু দেখো ডেনসিটি গুলো গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। তোমরা ম্যাচিওর এনাফ, তোমরা এই কনভার্সন গুলো ডেফিনেটলি করতে পারবে। তাহলে আমি যদি মিউ অফ স্টিল ক্যালকুলেট করি সেটা কত হবে? মিউ অফ স্টিল এ ক্রস সেকশনাল এরিয়া 1, ভালো করে শোনো, এটা মিলিমিটার স্কয়ার আছে, এটাকে আমাকে মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে, আর এদিকে ডেনসিটি ইনটু 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি আর কনভার্সনটা দেখাচ্ছি না, আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, দেখো এইটা হবে 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি পার মিটার কিউব। क्या बात, क्या बात। সিমিলারলি মিউ অ্যালুমিনিয়াম কত বলতে পারবে? আরে ভাই 3 ইন্টু 2.6, এটাও হবে 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি পার মিটার কিউব। দেখো দেখো, এবার দেখো এখান থেকে কি কি জিনিস কনক্লুড করছি। এখানেও টেনশন 40, এখানেও টেনশন 40, এখানেও মিউ এস আর মিউ এল দুটোই সমান। তাহলে ভেবে দেখো velocity of wave in steel equal to root T by mu steel, আর velocity of wave in aluminium T by mu aluminium। ভেবে দেখো মিউ এস আর মিউ এল যদি সেম হবে, মিউ এল যদি সেম হয় তাহলে এখান থেকে ভিএস আর ভিএল সেম, অ্যাবসলিউটলি সেম। এবং এইটা যদি আমি ক্যালকুলেট করি এইটা আসবে, দেখো এইটা আসবে, এইটা আসবে 40 ডিভাইডেড বাই 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কারেক্ট। এইটা যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে আমি ক্যালকুলেট করব √40 √,
40 divided by root of 7.8 into 10 to the power minus 3 দেখো এইটা আসছে 71.61 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু এখনো প্রবলেমের ভেতরে ঢুকিনি, আমি জাস্ট অরবিটে ঘোরাফেরা করছি, মুনে এখনো নামিনি। তো অরবিটে ঘোরাফেরা করছি, মুনে নামার প্রিপারেশন ক্যালকুলেট মানে প্রিপারেশন নিচ্ছি, দ্যাট মিন্স আমি সব ভ্যালু গুলো ক্যালকুলেট করে রাখছি। এইবার এদিকে চলে এসো, এবারে গল্পটা শুরু হবে। গল্পটা শুরু হবে what could be the minimum frequency of the tuning fork which can produce standing waves in the system with the joint as node. That is important, joint as node। তার মানে এবারে আমি এপাশে চলে আসছি, এইখানে আর এইখানে বাধা আছে, এইটা একটা মিডিয়াম, এইটা আর একটা মিডিয়াম, এটা অলরেডি নোড হবে, এটা নোড হবে, বলে দিয়েছে জয়েন্ট একটা নোড হবে। ভেরি গুড। এইটুকু 80 সেন্টিমিটার, এটা স্টিল, এটা 80 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার স্টিল, এই অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 60 সেন্টিমিটার। আচ্ছা এবার দেখো এইখানেও যদি নোড হয়, এইখানেও যদি নোড হয়, তাহলে যদি স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয় তাহলে এইরকম এইরকম হবে। কটা লুপ হবে সেটা জানি না, কিন্তু এইখানে আর এইখানে এইরকম লুপ হবে। দেখো সিমিলারলি এইটা যদি নোড হয়, তাহলে এইটা যদি নোড হয়, তাহলে এইখানেও আমার এরকম তোমার স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। ডাজন্ট ম্যাটার কটা লুপ হবে, কিন্তু যাই হোক এইখানে আর এইখানে নোডই হবে। क्या बात क्या बात। আমি ধরলাম এইখানে n1 খানা লুপ হয়েছে আর এইখানে n2 খানা লুপ হয়েছে। দেখো এইখানে n1 খানা লুপ হয়েছে, এইখানে n2 খানা লুপ হয়েছে। এইখান থেকে এইটুকু হচ্ছে λ1/2, এইখান থেকে এইটুকু হচ্ছে λ2/2। তাহলে বলো λ1/2 ইন্টু n1, λ1/2 এর সাথে আমি n1 গুণ করেছি, তাহলে আমি এই লেন্থটা পাচ্ছি, এইটা হচ্ছে L1, যেটা ভ্যালু বলে দিয়েছে 80 সেন্টিমিটার। আমি একবারে লিখে দিচ্ছি 80 সেন্টিমিটার। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। क्या बात क्या बात। আচ্ছা দেখো পরেরটায় এইটুকু আমার λ2/2, তাহলে আমি লিখতে পারি λ2/2 ইন্টু n2 ইকুয়াল টু 60 সেন্টিমিটার। क्या बात क्या बात। এটা সেকেন্ড ইকুয়েশন। দেখো এটা সেকেন্ড ইকুয়েশন। দেখো এই পর্যন্ত আমরা লিখেছি। এইবার আমি কি করছি দেখো, দেখো আমি এখানে একটা টিউনিং ফর্ক নিয়ে এসেছি, এইখানে একটা টিউনিং ফর্ক নিয়ে এসেছি, সেই টিউনিং ফর্কের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরো f0। তার মানে এইটাকে আমি এরকম করে টাং করে বাজালাম, সেই ভাইব্রেশনটা এইখানে রেজোনেট করবে, এট দ্য সেম টাইম এখানে রেজোনেট করবে। তাহলে এবারে কয়েকটা কনক্লুশন আমাকে ধ্যান দিতে হবে, সেটা শোনো। v ইকুয়াল টু f ল্যামডা, তাহলে v যদি কনস্ট্যান্ট থাকে তাহলে
ওকে, যদি ভি কনস্ট্যান্ট থাকে দেখো, যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভালো করে দেখো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, আচ্ছা ভি ইকুয়াল টু যদি এফ ল্যামডা হয় তাহলে এই দুটো কেসেই দেখো ভেলোসিটিটা কনস্ট্যান্ট, মানে দুটো কেসেই ভেলোসিটি সেম। তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, দেখো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা, সরি এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে যদি দেখো, যদি এফ মিনিমাম হয় তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হবে। আবার উল্টোটা, এফ মিনিমাম ল্যামডা মিনিমাম হলে এফ ম্যাক্সিমাম হবে। দেখো, ওকে, আচ্ছা এবার আমি কি করছি দেখো, সেটা হচ্ছে এই দুটোকে আমি ডিভাইড করে দিচ্ছি। দেখো, এই দুটোকে আমি ডিভাইড করে দিচ্ছি। কিভাবে ডিভাইড করছি সেটা হচ্ছে ল্যামডা 1 n1 বাই ল্যামডা 2 n2, এই দুটোকে আমি ডিভাইড করে দিচ্ছি। এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে এইটা দেখো 80/60 আসছে। ওকে, এবার ইম্পর্টেন্ট জায়গায় আসবো। এই টিউনিং ফর্কটা এইটাতেও স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করেছে, এইটাতেও স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করেছে। আমি দুটোকে যদি আলাদা আলাদা ভাবে ভাবি তাহলে সেম টিউনিং ফর্ক দুটোতেই আমার স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করেছে। তার মানে এইখানে যে স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি করেছে স্টিলে, তার যা ফ্রিকোয়েন্সি, আর এখানে অ্যালুমিনিয়ামে যে ইয়েটা তৈরি করেছে তার ফ্রিকোয়েন্সি দুটো সেম হবে। দেখো, দুটো সেম হবে, ইয়েস দুটো সেম হবে। আচ্ছা, দুটো যদি সেম হয় তাহলে কেন? আরে বাবা, এরও যা ফ্রিকোয়েন্সি এরও তাই ফ্রিকোয়েন্সি, এরও এফ নট এরও এফ নট, তাহলে দুটোতেই সেম ফ্রিকোয়েন্সি হবে। যদি দুটোতে সেম ফ্রিকোয়েন্সি হয়, দুটোর সেম ভেলোসিটি হয়, তাহলে দুটোর ল্যামডা সেম হবে। মানে এরও যা ল্যামডা এরও তাই ল্যামডা। দুর্দান্ত, এরও যা ল্যামডা এরও তাই ল্যামডা। তাহলে দুটোর যদি ল্যামডা সেম হয় তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 সেম, তাহলে n1 আর n2 কেটে দিতে পারি, তাহলে এই ল্যামডা 1 আর ল্যামডা 2 কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি n1 by n2 equal to 4/3। আমি n1 আর n2 কি ধরেছিলাম? n1 ধরেছিলাম নাম্বার অফ লুপস, n2 ধরেছিলাম নাম্বার অফ লুপস। তার মানে প্রথমটাতে যদি 4টে লুপ ক্রিয়েট করে তাহলে পরেরটাতে 3টে লুপ ক্রিয়েট করতে হবে। রেশিওটা 4/3 থাকবে। এটা আবার 8/6, এটা আবার 16/12। দেখো 16/12, ঠিক, ওকে। কারেক্ট, এরকম করে চলতে থাকবে। তার মানে এখানে যে লুপগুলো তৈরি হবে তাদের রেশিও সবসময় 4/3 থাকবে। এখানে যে লুপগুলো তৈরি হবে তার রেশিও সবসময় কত বলো? রেশিও সবসময় 4/3 থাকবে। এবারে চলে আসি এই জায়গাটায়। কি বলেছে? the density of aluminium is this,
অ্যান্ড দিস, এটা তো অলরেডি বলে দিয়েছিল। এবার কি বলেছে এই জায়গাটাতে দেখো, ইম্পর্টেন্ট বলেছে হোয়াট কুড বি দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য টিউনিং ফর্ক which can produce standing waves। আচ্ছা, আমরা n1/n2 এইটা পেয়েছি। এবার দেখো, আমি এখানেই বললাম যদি f মিনিমাম হয় তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হবে। এবার n1 আর n2 এর ফান্ডাটা কি? n1 আর n2 এর ফান্ডাটা দেখো, n1 আর n2 এর ফান্ডাটা দেখো, এইখানে n1 এখানে n2, এই দুটো রেশিও হচ্ছে 4/3। তার মানে এখানে যদি 4টে লুপ হয় তাহলে এইখানে 3টে লুপ হবে, ঠিক। এবার এইখানে যদি 8টা লুপ হয় তাহলে এইখানে 6টা হবে। দেখো এইখানে 6টা হবে। সিমিলারলি এইখানে যদি 16টা লুপ হয় ওটায় 12টা হবে। আর এখানে যদি ইয়ে হয় তাহলে এখানে 12টা হবে। দেখো এখানে 4 হলে এখানে 3, এখানে 8 হলে এখানে 6, এখানে 16টা হলে এখানে 12টা। এবার লেন্থটা তো সেম, দেখো লেন্থটা তো সেম, এই যে লেন্থটা তো সেম, তাহলে বলো তো 1 নাম্বার কেস না 2 নাম্বার কেস? এরও যা ল্যামডা এখানেও তাই ল্যামডা, বলো তো 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার? কোনটাতে ল্যামডা বেশি? দেখো কোনটাতে ল্যামডা বেশি? দেখো এইটাতে ল্যামডা সব থেকে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। তার মানে ভেবে দেখো ফ্রিকোয়েন্সি যখন মিনিমাম হবে তখন ল্যামডা ম্যাক্সিমাম হবে। দেখো ফ্রিকোয়েন্সি যখন মিনিমাম হবে তখন ল্যামডা ম্যাক্সিমাম হবে। তার মানে আমাকে এই সিনারিও থেকে সেইটা নিতে হবে মিনিমাম ফ্রিকোয়েন্সির জন্য যেখানে ল্যামডা ম্যাক্সিমাম। চেক করে দেখো ল্যামডা ম্যাক্সিমাম হচ্ছে আমার এই জায়গাটাতে ল্যামডা ম্যাক্সিমাম হচ্ছে। ভালো করে দেখো এই জায়গাটাতে ল্যামডা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক। তাহলে এই জায়গাটাতে যদি ল্যামডা ম্যাক্সিমাম হয় তাহলে ভেবে দেখো এইখান থেকে এইটুকু ছিল 80 সেন্টিমিটার, দেখো এইখান থেকে এইটুকু ছিল 80 সেন্টিমিটার, এবং এইখান থেকে এইটুকু 80 সেন্টিমিটার। এখানে কটা লুপ তৈরি হয়েছে? 4টে লুপ তৈরি হয়েছে, তার মানে এক একটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি ল্যামডা কত পাচ্ছি? 40 সেন্টিমিটার। আরে ভাই ল্যামডা কত পাচ্ছি? 40 সেন্টিমিটার। এবারে v ইকুয়াল টু এফ ল্যামডা, দেখো v ইকুয়াল টু এফ ল্যামডা, এটা সেন্টিমিটারে আছে, তাহলে আমি ফ্রিকোয়েন্সি যদি চাই তাহলে v বাই ল্যামডা। এবার v এর ভ্যালু আমি অলরেডি ক্যালকুলেট করেছি 71.61 v এর ভ্যালু, ল্যামডার ভ্যালু 40, দেখো 40 সেন্টিমিটারে আছে, উপরেরটা মিটার পার সেকেন্ডে ছিল, ইনটু 10 টু দি পাওয়ার -2। এটা যদি আমরা ক্যালকুলেট করি 71.61 divided by 40, 1.79 আসছে, into 10 to the power 2, তার মানে 179 আসছে, which is approximately 180 হার্জ। আমার ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেছে 180 হার্জ। তার মানে আমরা যে টিউনিং ফর্কটা নিয়ে কাজ করব সেই টিউনিং ফর্কের মিনিমাম ফ্রিকোয়েন্সি হতে হবে 180 হার্জ। এইটা না হলে আমাদের স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউস করা যাবে না। আমি প্রতিটা জিনিস ভালো করে বুঝিয়েছি। এটাও একটা সিচুয়েশন হতে পারতো, এটাও একটা সিচুয়েশন হতে পারতো, কিন্তু কেন আমরা এইটাকে নিয়েছি? কারণ এখানে ল্যামডা ম্যাক্সিমাম হচ্ছে। ল্যামডা ম্যাক্সিমাম হলেই
ভাই ল্যামডা ম্যাক্সিমাম হলেই এফ মিনিমাম। তোমরা কি বুঝতে পেরেছো? ওয়েল, যদি বুঝতে পারো তাহলে আমরা আজকের লেকচার এখানেই শেষ করব। নেক্সট লেকচারে আমরা বাকি প্রবলেমগুলো নিয়ে চলে আসব। চলো আজকের জন্য গুড বাই।